মকর রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কারক গ্রহ। বুধ হচ্ছে ভাগ্যের ঘর, যেটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি কন্যা রাশি, এবং ষষ্ঠ ঘর যেটা হচ্ছে মিথুন রাশি সাধারণ রাশি। এই দুটি ঘরের কিন্তু অধিপতি হচ্ছে বুধ। এবার রাশি পরিবর্তন হচ্ছে বুধের রাশি পরিবর্তন 15ই সেপ্টেম্বর। বুধ কিন্তু অবস্থান করবে নিজের মূল ত্রিকোণ রাশি কন্যা রাশিতে, যেটা হচ্ছে মকর রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘর। অর্থাৎ ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরেই অবস্থান করবে। মহাভাগ্যবান যোগ তৈরি হচ্ছে মকর রাশির জন্য। তো যাই হোক, এই সময়কালে শনি দ্বারাও দৃষ্টি থাকছে, শনির দৃষ্টি থাকছে এই বুধের উপর। বুধের সাথে শনির সমসপ্তম যোগ তৈরি হচ্ছে। তো মকর রাশির ক্ষেত্রে বুধের এই পরিবর্তন কোন দিক থেকে সফলতা নিয়ে আসবে, কোন দিক থেকে আবার বিশেষ সাবধান, কোন উপাচার করতে হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন। জ্যোতিষীয় সম্পর্কিত অনেক রোচক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে। ভাগ্যের ঘরের অধিপতি যখন ভাগ্যের ঘরে অবস্থান করে নিজের ঘরে, তাও আবার মূল ত্রিকোণ রাশি উচ্চ অবস্থায়, উচ্চ ঘর, তাহলে মহাভাগ্যবান যোগ তৈরি করে। এটা তো জ্যোতিষশাস্ত্রের সূত্র। তো মকর রাশির কিন্তু এই সময়কাল খুবই ভাগ্যবান। মকর রাশি মানে এটা বহুদিন পর এই যোগটা তৈরি হচ্ছে। বুধের গোচর সাধারণত খুব অল্প দিনের জন্য হয়, কিন্তু বুধের যে গোচর আমরা বিগত দিনে দেখলাম, তো সেই গোচর আর এই এতদিন পরে যে নিজের ঘরে অবস্থান করছে মূল ত্রিকোণ রাশিতে, তো এটা খুবই একটা ভালো অবস্থান হতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে। বুধ হচ্ছে ম্যানেজমেন্টের কারক, বুধ হচ্ছে বুদ্ধির কারক, ব্যবসার কারক, বাণীর কারক, চতুরতার কারক, স্মরণ শক্তির কারক। জন্মকুষ্ঠিতে যাদের বুধ খুব ভালো থাকে, ম্যানেজমেন্ট করার ক্ষমতা ভালো থাকে, ব্যবসা জিনিসটাকে চট করে বুঝে সামনের ব্যক্তিকে নিজের কথার দ্বারা প্রভাবিত করে ফেলে, এবং কেন্দ্রে যখন নিজের রাশিতে অবস্থান করে তখন আবার ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করে দেয়। আর যদি জন্মকুষ্ঠিতে বুধ খারাপ থাকে তাহলে তো হয়ে গেল, মিথ্যা কথা বলতে ওস্তাদ, মিথ্যা কথাকে এমনভাবে বলবে যে মনে হবে যে হ্যাঁ এটাই সত্যি, তর্ক বিতর্ক করবে, গুরুজনকে সম্মান দিবে না, এগুলো করবে। তো যাই হোক, বুধের অবস্থান, বুধের গোচর খুবই অল্প দিনের জন্য হলেও একটা ভালো প্রভাব এই সময়কালে মকর রাশির জীবনে পড়বে, এবং এর পরবর্তীতেও যে বুধের গোচরগুলো হবে সেটাও কিন্তু খুব ভালো গোচর হতে যাচ্ছে। অতএব শুধু এই যে 15 দিন, এই 17 দিনের জন্য যে গোচরটা হচ্ছে, এই গোচরে যে শুধু লাভবান হবে মকর রাশি সেটা না, বুধের দ্বারা কিন্তু এখন কন্টিনিউ লাভবান হতে থাকবে। তো সব থেকে প্লাস পয়েন্ট, ভাগ্যের ঘরের অধিপতি যখন ভাগ্যের ঘরে নিজের মূল ত্রিকোণ রাশিতে উচ্চ অবস্থায় বসছে, তাহলে তো এর একটা ভালো প্রভাব এই সময়কালে মকর রাশি পাবে। এবং বুধের পরিবর্তনের সাথে সাথেও আরও কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, যেমন শুক্রের পরিবর্তন হয়ে গেল, তারপরে সূর্যও তো ঢুকে যাবে এই ঘরে। তো সূর্য যখন ঢুকবে তখন সেটা আলাদা অন্যরকমভাবে আলোচনা হবে। 17 তারিখে সূর্য ঢুকে যাবে, তো সেই সময় অন্যরকম আলোচনা হবে। আজকে বুধকে নিয়ে আলোচনা করব যে বুধ ভাগ্যের ঘরে কী রকম প্রভাব দিবে। সূর্য যখন ঢুকবে তখন শনি সপ্তম যোগও হয়ে যাবে সূর্যের সাথে। তো বুধ কিন্তু এই যে ভাগ্যের ঘরে অবস্থান করছে, বুধের কিন্তু যে ঘর, আরেকটি ঘর যে ষষ্ঠ ঘর, সেই ষষ্ঠ ঘরকেও প্রভাবিত করবে। আর ষষ্ঠ ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান হচ্ছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির সাথে বুধের কিন্তু সম্পর্ক কেন্দ্রের হয়ে গেল। এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু নিজের নক্ষত্রে অবস্থান করছে, পুনর্বসু নক্ষত্রে। এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো এই সময়কালে মকর রাশি। লাভের ঘরের অধিপতি মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে, এবং নিজের কর্মের ঘরে অবস্থান করে নিজের মূল ত্রিকোণ রাশিতে দৃষ্টি দিচ্ছে, যেটা হচ্ছে মেষ রাশি, চতুর্থ ঘর। আবার রাশির অধিপতি শনিদেবও আবার তৃতীয় ঘরে অবস্থান করছে, পুরুষার্থ পরাক্রমের ঘরে শনি অবস্থান করছে। শনিও আবার নক্ষত্র পরিবর্তন করবে অক্টোবরের 3 তারিখে। তো অক্টোবরের 3 তারিখে আবার বুধ রাশি পরিবর্তন করে যাবে, একদম কর্মের ঘরে ঢুকে যাবে, শুক্রের রাশিতে যে অবস্থান করবে, তখন তো আরও ভালো রেজাল্ট, ভাগ্যের ঘরের অধিপতি কর্মের ঘরে। অর্থাৎ বুধের যে পরিবর্তন সিরিয়ালভাবে হবে, প্রত্যেকটা পরিবর্তন একদম খুবই ভালো জায়গায় নিয়ে যাবে এই মকর রাশিকে। তবে সবাই যে ফল পাবে সেটাও না, অনেকের জন্মকুষ্ঠিতে দেখালো যে গ্রহের অবস্থানই খারাপ, তারা তো বলবে কোন দিকে যে বুধ যাচ্ছে আর কোন দিকে শুক্র যাচ্ছে, কোন দিকে সূর্য যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। তো তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো যে ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন, আপনাদের আশেপাশে রয়েছে। এছাড়া আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করলে একটু দেরি হয় এটাই, আর শুল্ক লাগু থাকে। তো বুধের এই নবম ঘরে গোচর, নবম ঘরটা হচ্ছে উচ্চ শিক্ষার ঘর, ধর্মের ঘর, আধ্যাত্মিকের ঘর। অর্থাৎ এদিক থেকে একটা ভালো
প্রভাব পড়বে মকর রাশির জীবনে। নিজের জ্ঞানকে, নিজের বিদ্যাকে বাড়ানোর চেষ্টা করবে, অর্থাৎ নবম ঘর থেকে বিদেশ যাত্রাটাকে বুঝায়, উচ্চশিক্ষা জিনিসটাকে বুঝায়। তো উচ্চশিক্ষার জন্য এখন মকর রাশি প্রয়াস করবে যে বাইরে কোনো ভালোই কোথাও অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করবে। সেদিক থেকে ভালো একটা অবস্থান হচ্ছে বুধের এই পরিবর্তন। ধর্মের দিকেও যথেষ্ট মন ছুটে যাবে, ধর্মপথে চলা, ধর্মের কথা বলা, ঈশ্বরের প্রতি একটা বিশেষ ভক্তি, উন্মাদনা, এটাও কিন্তু লক্ষ্য করা যাবে এই মকর রাশির ক্ষেত্রে। আবার আর্থিক দিক থেকেও এই গোচর যথেষ্ট ভালো, লাভদায়ক হবে। আর্থিক দিকটাও যথেষ্ট মজবুত হবে এই সময়কালে মকর রাশির। আবার বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন। নিজের আর্থিক দিকটাকে অনেকটা মজবুত করতে পারবে এই সময়কালে মকর রাশি। নতুন নতুন ম্যানেজমেন্টের চিন্তা চলে আসবে, নতুন নতুন জিনিস করার প্রবণতা চলে আসবে, যে কিভাবে নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায়। এগুলো কিন্তু বুধের সেই ম্যানেজমেন্ট করার ক্ষমতাটা অবশ্যই বৃদ্ধি করাবে মকর রাশির। এবং এই সময়কালে নিজের কাজকে প্রসারিত করার জন্য ঋণের সুবিধাটা পাবে, যে কোথাও ঋণের চেষ্টা করছে সেই ঋণটা পেয়ে যাবে, যে নিজের কর্মটাকে যদি আরও বড় করা যায় সেদিক থেকে, যে সেই পজিশনটা যেন আবার চলে আসে, বিগত দিনে যেটা হারিয়ে গেছিল। এটা কিন্তু অবশ্যই এই সময়কালে প্রবল সম্ভাবনা থাকছে যে ঋণের দিক প্রসারিত হবে, কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে। কারণ বর্তমান সময় তো শুধু কম্পিটিশনেরই যুগ, যে এ ওর হাত ধরে টানছে তো ওর পা ধরে টানছে, কেউ কাউকে এগোতে দেয় না। তো সেখানটাতেও মকর রাশি একটা ভালো পজিশনে যাচ্ছে, অর্থাৎ নিজের কর্মক্ষেত্রে যে কম্পিটিশন, সেই কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে এই মকর রাশি। কর্মের দিকটা যথেষ্ট ভালো হচ্ছে, কর্মক্ষেত্রে একটা ভালো উঁচু জায়গায় চলে যাবার প্রবল সম্ভাবনা থাকছে, সমাজে মান সম্মান ফিরে আসার প্রবল সম্ভাবনা এই সময় তৈরি হচ্ছে এই মকর রাশির। খুবই একটা ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে, যেরকম পুরুষার্থ করবে সেরকম লাভের জন্য ছুটাছুটি করবে, সব দিক থেকে একটা উন্নতির যোগ কিন্তু থাকছে এই সময়কালে এই মকর রাশির। যাই হোক, মকর রাশির ক্ষেত্রে বুধ 15ই সেপ্টেম্বর যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই সময় কিন্তু সূর্যেরই নক্ষত্রে থাকবে, উত্তরা ফাল্গুনী নক্ষত্রে। উত্তরা ফাল্গুনী নক্ষত্র হচ্ছে কি সূর্যের নক্ষত্র, এবং এই সময়কালে আবার সূর্যও ঢুকে যাবে, বুধের সাথে বুধাদিত্য যোগ তৈরি করে নেবে। অদ্ভুত একটা গোচর হতে যাচ্ছে উচ্চ শিক্ষার্থীদের জন্য, যারা সরকারি বেসরকারি কর্ম করছেন তাদের ক্ষেত্রে একটা প্রমোশনের যোগ থাকছে। সময়ের মূল্য, সময়ের যে একটা কি অরিজিনাল মূল্য, সেই জিনিসটা মূল্যবোধটা করতে পারবে এই সময়কালে মকর রাশি। সময়ের মধ্যে নিজের কাজকে করার চেষ্টা করবে এবং পারবেও করতে। আকস্মিকভাবে অর্থের দিকটা যথেষ্ট মজবুত হতে থাকবে এই সময়কালে, কারণ কর্মের ঘরের অধিপতি শুক্র আবার অষ্টম ঘরে এই সূর্যের রাশিতে যেই অবস্থান করছে, আর সূর্য অষ্টমপতি হয়ে ভাগ্যের ঘরের অধিপতির সাথে জুতি তৈরি করে ফেলেছে। আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে এই সময়কালে। পিতা যে কর্ম করবে সেই কর্মের উন্নতির যোগ থাকছে, পিতার সাপোর্ট জিনিসটা পাবে এই সময়কালে। এরপরে চলে আসবে 21শে সেপ্টেম্বর হস্তা নক্ষত্রে, চন্দ্রমার নক্ষত্র, চন্দ্রমা সপ্তমপতি। তো জীবনসাথী যে কর্ম করবে সেই কর্মের উন্নতি। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি, আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যেমন কসমেটিকের ব্যবসা, তারপরে গার্মেন্টের কাজ, সুতির কাপড়ের ব্যবসা, রেডিমেড গার্মেন্ট, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ থাকছে। আবার যারা লাক্সারি আইটেমের সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। মোট কথা খুবই সুন্দর একটা পজিশন। কর্মের লাভের ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে, আবার সুখের ঘরের উপর দৃষ্টি দিচ্ছে, আবার ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে। খুবই সুন্দর একটা যোগ তৈরি হয়েছে এই সময়কালে। এবং দেবগুরু বৃহস্পতির সাথে কর্মের ঘরের অধিপতি শুক্রের লাভ তৃতীয় সম্পর্ক হয়ে গেছে, অর্থাৎ শুক্রের সাথে দেবগুরু বৃহস্পতি লাভের যেরকম সম্পর্ক হচ্ছে, সেরকম দেবগুরু বৃহস্পতির সাথে বুধের কেন্দ্রের সম্পর্ক হয়ে যাচ্ছে। আর কর্মের ঘরে তো মঙ্গল অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার ওই কর্মের ঘরে যেই পড়ছে, অর্থাৎ কর্মক্ষেত্রে খুবই ভালো জিনিস উঠে আসছে। কর্মক্ষেত্রে নিজের গুণ জিনিসগুলো চলে আসবে উঠে, প্রতিভা জিনিসগুলো উঠে চলে আসবে এই সময়কালে। ম্যানেজমেন্ট করার দক্ষতা জিনিসটা চলে আসবে, নিজের কথার মায়া জালে সামনের ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করতে পারবে এই সময়কালে। খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে এই হস্তা নক্ষত্রে। এই সময়কালে মনের মধ্যে নতুন নতুন চিন্তা ভাবনা জেগে উঠবে, যে কিভাবে নিজের কাজকে প্রসারিত করা যায়। কারণ হস্তা নক্ষত্র এটাই বুঝায়। হস্তা নক্ষত্র হচ্ছে কি চন্দ্রমার নক্ষত্র, চন্দ্রমা হচ্ছে মন। তো মনের মধ্যে যে ভিতরে যে জিনিসটা খেলবে, যে এই জিনিসটাকে আমি তৈরি করব, তো সেটা কে করবে? সাহায্য করবে হাত, যার জন্য হস্তা নক্ষত্রের যে সিম্বল সেটা কিন্তু হস্ত, হাতির চিহ্ন দেওয়া হয়েছে, হাতের চিহ্ন দেওয়া হয়েছে, যে নিজের মনের মধ্যে যে চিন্তাটা সেটা হাত দিয়ে রূপান্তরিত করা। তো সেই জিনিসটা কিন্তু এই যে বুধের অবস্থান আসা
যে ম্যানেজমেন্ট, নিজের যে স্মরণশক্তি, নিজের যে বুদ্ধি, সেটা কিন্তু মানে সম্ভব হবে এই সময়কালে, এবং আর্থিক দিকটাও যথেষ্ট ভালো মতন করে মজবুত হবে। ব্যবসায়িকদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে। তবে হস্তা নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রমা, এবং অধিপতি দেবতা আবার সূর্যদেবই চলে আসছে। সূর্যের অপর নাম হচ্ছে সবিতা, এবং সূর্য এই সময় বুধের সাথে অবস্থান করবে। হস্তা নক্ষত্র ভালো রেজাল্ট দিবে, ভাগ্যের সঙ্গ পাবে, যথেষ্ট ভাগ্যের সঙ্গ পাবে। জীবনসাথী যে কর্ম করবে সেই কর্মের ভাগ্যের সঙ্গ পাবে, ভাগ্যের উন্নতি, কর্মে উন্নতি। এরপরে আবার চলে আসবে 29শে সেপ্টেম্বর চিত্রা নক্ষত্রে। তো চিত্রা নক্ষত্রের দুটি চরণই পড়ছে এই কন্যা রাশিতে, আর দুটি চরণ তো পড়ছে হচ্ছে তুলা রাশিতে। আর চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গলের সময়কালে তো আবার অবস্থান করছে হচ্ছে কর্মের ঘরে। তো চিত্রা নক্ষত্রটা কি? চিত্রা নক্ষত্র যেরকম মঙ্গলের নক্ষত্র অধিপতি, সেরকম অধিপতি দেবতা বিশ্বকর্মা, নির্মাণ কার্য, অর্থাৎ যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, যে কোনো নির্মাণ কার্যের সাথে যুক্ত রয়েছেন, সেই সমস্ত কাজগুলোতে বিশেষ উন্নতি। যারা কনস্ট্রাকশনের কাজ হোক বা কোনো কিছু প্রোডাক্ট তৈরির কাজ হোক, যে কিছু একটা তৈরি হচ্ছে যেখানটাতে, যে সমস্ত ফ্যাক্টরি হোক বা যেখানটাতে একটা নির্মাণ তৈরি, সেই জিনিসগুলোতে বিশেষ উন্নতির যোগ রয়েছে এই সময়কালে। খুবই ভালো সময় মকর রাশির জন্য, ভাগ্যের সঙ্গ পাবে। উচ্চশিক্ষা এই সমস্ত বিষয়ের উপর যারা আবার পড়াশোনা করছেন, গবেষণা করছেন, তারা আবার বিশেষভাবে সফলতা হবে, জীবনকে সাকার করতে পারবে, অন্য মাত্রায় নিয়ে যেতে পারবে। ভাগ্যের দুয়ার এই সময়কালে খুলে গেছে এই মকর রাশির। সত্যি কথা বলতে, যে ভাগ্যের যে একটা খাজানা, ভাগ্যের যে একটা মানে পারাধ্য, যে জিনিসটাতে আমি কল্পনা, মানে যে কাজটা করেছি সেই কাজে যে কাজে যে ফলটা পাবো, সেই ফলটা অধিক পেয়ে যাওয়ার, যেটা আশা করিনি, এরকম ফল পেতে যাচ্ছে এই সময়কালে মকর রাশি। অল্প দিনের জন্য গোচর হলেও বুধ কিন্তু বিশাল প্রভাব দিবে মকর রাশির জীবনে, যেহেতু ভাগ্যের ঘরের অধিপতি। এবং কন্যা রাশি হচ্ছে বুধের মূল ত্রিকোণ রাশি, এবং উচ্চ রাশিতে অবস্থান করবে। তবে এই সময়কালে শনির সাথেও একটা দৃষ্টি থাকছে, শনি তো তৃতীয় ঘরে অবস্থান করছে। এই সময়কালে আবার নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, পিতার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। যাদের নার্ভের প্রবলেম রয়েছে তারাও একটু বিশেষ সাবধানে থাকবেন। আবার যাদের স্কিনের প্রবলেম রয়েছে, সেই প্রবলেমগুলোও কিন্তু এই সময়কালে দেখা দিবে। তবে ট্রিটমেন্টের মধ্যে থাকলে আবার নিরাময় হবে, কারণ গুরুর আশীর্বাদ পেয়ে যাচ্ছে। গুরু আবার ষষ্ঠ ঘরে অবস্থান করছে। এই সময়কালে কোন উপাচার করবে? এই সময়কালে উপাচার করবে হচ্ছে প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। 7 বছরের নিচের কন্যাদের বিশেষ স্নেহ করবেন, আদর করবেন, তাদেরকে কিছু গিফট দিবেন। গণেশজির বিশেষ উপাসনা করবেন, গণেশজির মন্ত্র জপ করবেন। বুধবার করে গণেশজিকে দুর্বার্পণ করবেন। যদি না করতে পারেন, অন্তত যে মন্দিরগুলোতে গণেশ পূজা হয় সে মন্দিরে গণেশজিকে দর্শন করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। তাহলে যথেষ্ট ভালো ফল পাবে এই সময়কালে মকর রাশি। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। গোচরগুলো খুব তাড়াতাড়ি পড়ে গেছে, প্রত্যেকটা রাশি কমপ্লিট করতে পারবো কি না জানি না। মকর রাশি বললাম। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি এই আলোচনা সত্যিই ভালো লাগে, তাহলে নিজের ভেবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা চ্যানেল যখন সাবস্ক্রাইব করেন, মন থেকেই বলছি, খুব ভালো লাগে, অনুপ্রাণিত হই। আপনারা সবাই ভালো থাকেন। শারদীয়ার প্রাককালে সমস্ত শ্রোতা বন্ধুদের, দর্শকদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।